মহলে যেন উৎসবের আমেজ বিরাজ করছিল। দুদিন ধরে মহলে যারাই উপস্থিত হয়েছিল তাদের জন্য পঞ্চব্যঞ্জন সহকারে ভোজনের ব্যবস্থা করেছিলেন বাড়ির বড় কর্তা। মহলের বউরানীর মর্যাদা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। তিনি আজ মহলের সম্রাজ্ঞীর রূপে বিদ্যমান হয়েছিলেন। বংশধরের নাম শ্বশুরমশাই রেখেছিলেন কৃষ্ণের নামের সাথে মিলিয়ে মধুসূদন। মহলে ডাকনাম দিয়েছিলেন গোপাল। সেদিন থেকে সকলের মুখে মুখে গোপাল নামটাই ছড়িয়ে পড়েছিল। গোপাল একটু একটু করে বেড়ে উঠতে শুরু করেছিল সকলে নয়নের মণি হয়ে। একদিন মধুছন্দার মা মেয়েকে বলে, মা, গোপাল 1 মাসের হয়ে গেছে, আমারও বাড়ি থেকে আসার 3 মাস পূর্ণ হতে চলেছে, এবার বাড়িতে যেতে হবে, ওখানে আমার উপস্থিতি এবার অনিবার্য হয়ে পড়েছে। মাকে আটকে রাখেনি মধুছন্দা। পরের দিন স্বামীকে বলে নানা রকমের উপহার সামগ্রীর সাথে দিয়ে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়েছিল জামাই বিনয়। 6 মাসের পরে গোপালের ধুমধাম করে অন্নপ্রাশনের অনুষ্ঠান পালন করা হয়। তখনও বাপের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল। দেখতে দেখতে গোপালের মায়ায় পড়ে গেছিল সকলে। 6 মাস স্বামী স্ত্রী আলাদা থাকার পরে পুনরায় এক ঘরে থাকতে শুরু করেছিল। নিজেদের বিছানার পাশে ছোট্ট গোপালের আলাদা শয্যা সাজানো হয়েছিল। প্রসবের 6 মাস পরেই দুজনে পুনরায় যৌবনের উদ্দীপনায় একে অপরের সাথে মিলিত হয়ে নিজেদের উত্তেজনাকে প্রশমিত করার চেষ্টায় এগিয়ে চলে সংসার ধর্মের সাথে সাথে। গোপালের বছর পূর্ণ হতেই পুনরায় গর্ভবতী হয়ে পড়ে মহলের বউরানী। সেই সংবাদে শ্বশুরমশাই সবথেকে বেশি আনন্দিত হয়ে উঠেছিলেন। এবারে প্রসবকালে বউরানীর কোনো অসুবিধা হয়নি। সময় মতো একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে মহলে ফিরেছিল মাথা উঁচু করে। সেবারও শ্বশুরমশাই বিরাট বড় অনুষ্ঠানের সূত্রপাত করেছিলেন। পরপর 2টি সন্তান হওয়াতে মধুছন্দার সাংসারিক দায়িত্ব বেড়ে গেছিল। থমকে গিয়েছিল তার পড়াশোনার আকাঙ্ক্ষা। থমকে গেছিল প্রতিদিন লাইব্রেরিতে সময়ের পর সময় কাটানো। সেই সময়টুকু নিজের সন্তানদের জন্য দেওয়াটাই তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। কন্যা সন্তানেরও নামকরণ করেছিল শ্বশুরমশাই। নাম রেখেছিল বিষ্ণুপ্রিয়া। মহলে ডাকনাম ছিল শুভ্রা, যেটা মা লক্ষ্মীর শতনামের এক নাম। 2টি সন্তানের দায়িত্বের সাথে সম্পত্তি এবং মহলের সমস্ত দেখাশোনার ভার এসে পড়েছিল মহলের বউরানীর উপরে। সব দিকে সামলে সে হয়ে উঠেছিল কর্মকার পরিবারের আদর্শ বউরানী। কন্যা হওয়ার বছর ঘুরতে না ঘুরতেই পুনরায় গর্ভধারণ করে মহলের বউরানী। এবারে 3য় সন্তান হয় পুত্র সন্তান। ততদিনে শ্বশুর মশাইয়ের বয়সের ভারে ভয়ানক অসুস্থ হয়ে পড়েন। ইদানিং তিনি শয্যা থেকে উঠতে পারতেন না। 3য় পুত্র সন্তানকে তার ঘরেই দেখিয়ে এসেছিল মহলের বউরানী। শয্যায় শুয়ে আশীর্বাদ দিয়ে নামকরণ করেছিলেন বলরাম। মহলের ডাকনাম রেখেছিলেন অচ্যুত। এই নামকরণ করেছিল বলভদ্রের 108 নামের হিসাবে। অচ্যুত ভূমিষ্ঠ হওয়ার পরে শ্বশুরমশাই সাংঘাতিকভাবে অসুস্থ হয়ে পড়েন। 82 বছরের ঊর্ধ্ব বৃদ্ধের শরীরে বার্ধক্যে নানা রকম ব্যাধিতে জর্জরিত হয়ে উঠেছিল। কিন্তু শেষ সময়ে পরিপূর্ণ সংসার দেখতে পেরে অনেকটাই নিশ্চিন্ত হয়ে বৌমার হাতে সমস্ত চাবিকাঠি দিয়ে বলেন, বৌমা, আমার অবর্তমানে তোমার হাতেই থাকবে এই পরিবারের সমস্ত দায়ভার। বালিশের নিচে থেকে একতোড়া চাবির গোছা বের করে বৌমার হাতে তুলে দিয়ে পুনরায় বলেন, তোমার শাশুড়িমা যতদিন বেঁচে ছিলেন এই চাবির দায়বদ্ধতা সম্পূর্ণ তার উপরে থাকত। উনি সংসার ছেড়ে চলে যাওয়ার পরে এই চাবির দায়িত্ব আমি ছেলেকে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নেয়নি। নিজের অফিসের কাজের দোহাই দিয়ে তাই এই চাবির দায়িত্ব আজ থেকে তোমার ওপরেই রইল। এগুলো কেবল চাবির গোছা নয়, আমাদের পরিবারের ধনরত্ন যে সিন্ধুকে রাখা আছে তার চাবিকাঠি। এছাড়া ব্যাংকের লকারে যে সমস্ত স্বর্ণ আভূষণ রাখা আছে সেখানকার চাবিও এর মধ্যে। এতদিন আমার সাথে সংযুক্তভাবে ছেলের নাম ছিল ব্যাংকের লকারে। এরপর থেকে তোমাদের দুজনের নামেই ব্যাংকের লকার থাকবে। এছাড়া প্রতি মাসে সম্পত্তি থেকে বিভিন্ন রকম আয়ের থেকে উৎপন্ন হওয়া ধনরাশির আলাদা একটি সিন্ধুক জমা রাখা হয়। সেখান থেকেই মহলের সমস্ত খরচ হয়ে থাকে। সেই সিন্ধুকের চাবিকাঠিও এর ভেতরে। এছাড়া নানা রকমের ব্যবসার বাণিজ্যে থেকে যে অর্থ উপার্জন হয় সেগুলোর হিসাবের বই খাতা এবং ধনরাশি যেগুলো ব্যাংকে জমা হয় তার নথিপত্র সেই সিন্ধুকে জমা আছে। আমার পরবর্তী সময়ে তুমি হবে সেই সমস্ত কিছুর উত্তরাধিকারী। তবে সংযুক্তভাবে বিনয়ের নামও সব জায়গায় থাকবে। পরিচালনার দায়িত্বে থাকবে তুমি। এই সমস্ত কিছু বুঝে নিয়ে সংসারের হাল শক্ত করে ধরতে চেষ্টা করো। আমার 3টে নাতি নাতনিকে তাদের যোগ্যতা অনুসারে শিক্ষাদান দেওয়াটা তোমার কর্তব্য। তার সাথে অসংখ্য বিঘা জমিতে যে রোজগার হয় তার নথিপত্র আমাদের বাড়ির সিন্ধুকে আছে। সেই সমস্ত দায়িত্ব আজ থেকে তোমার উপরেই অর্পণ করলাম। যে মানুষটির জন্য এই সংসারে আসতে পেরেছিল মধুছন্দা, সেই মানুষটির অন্তিম শয্যার পাশে 3 সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে কেবল অশ্রুসিক্ত নয়নে বলে যায়,
বাবা, এমন করে বলবেন না। আপনি আরও অনেক বছর বাঁচবেন। নিজের চোখে আপনার নাতি নাতনিদের উচ্চ শিক্ষার ব্যবস্থা আপনাকেই করতে হবে। তো আমার উপরে সমস্ত কিছুর দায়িত্ব চাপিয়ে দিয়ে আপনাকে মুক্ত হতে আমি দেব না। কথাগুলি বলতে বলতে অঝরে কান্নায় ভেঙে পড়ে মহলের বউরানী। তার কয়েকদিন পরে ঘুমের ঘোরে না ফেরার দেশে রওনা দিলেন বউরানী মধুচন্দার শ্বশুরমশাই সুশান্ত কর্মকার। সর্বদা পাশে থাকা মানুষটি জানতেই পারেনি ঘুমের ভেতরেই বাড়ির বড় কর্তা না ফেরার দেশে রওনা দিয়েছেন। প্রতিদিনের মতো পূজার শেষে 3 সন্তানের সাথে স্বামীকে নিয়ে প্রসাদ হাতে শ্বশুরমশাইয়ের শয্যার পাশে এসে দাঁড়াতেই বুঝে যায় তিনি ইহজগতের মায়া ত্যাগ করেছেন। তিনি তার নিজের শয্যায় এমনভাবে শুয়েছিলেন যেন এখনও ঘুমের ঘোরে শুয়ে আছেন। মধুচন্দা শ্বশুরমশাইয়ের পাশে দাঁড়াতেই বুঝতে পারে তিনি সংসারের সমস্ত মায়া বন্ধন ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন সকলের অজান্তে। তখনই 3 সন্তানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলতে শুরু করে, আপনি আমাদের সকলের আশা আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে চলে গেলেন না ফেরার দেশে। বাকি জীবনটা আমাদের এই সংসারে কাটানোর জন্য সমস্ত দায়ভার বহন করতে হবে। আপনার অনুপস্থিতিতে এটা কি ভালো হলো? কাঁদতে কাঁদতে অনেক কিছুই বলে গেছিল মহলের বউরানী। বাবার মৃত্যুতে বিনয় স্তব্ধ হয়ে গেছিল। ততক্ষণে পুরো মহলে আগুনের মতো সংবাদ ছড়িয়ে পড়ে কর্মকার পরিবারের বড় কর্তার স্বর্গবাস হয়েছে। শ্বশুরমশাইয়ের পার্থিব শরীরকে যখন মহলের বাইরে আনা হয় তখন আশেপাশের সমস্ত গ্রামবাসীর চোখে ছিল অশ্রু। তাদের কাছে বড় কর্তা ছিল ঈশ্বরের সমান। তাদের প্রতিটি সুখ দুঃখে তিনি যেমন দাঁড়াতেন সেই কথা ভেবে সকলের চোখে ছিল সজল। সকলের একটাই প্রার্থনা ছিল মৃত্যুর পরে তার আত্মা যেন মুক্তি পায়। সমস্ত গ্রামবাসীর সাথে শ্মশান যাত্রায় অংশ নিয়েছিল বিনয় এবং সাথে ছিল কর্মকার পরিবারের একমাত্র বধূ মধুচন্দা। শ্বশুর মশাইয়ের অন্তিম ক্রিয়াকর্মের পরের শ্রাদ্ধ অনুষ্ঠান নিজেদের মতো করে সম্পন্ন করে বিনয়ের সাথে মহলের বউরানী। এর পরের দিন চলতে শুরু করে 3 সন্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে। তাদের শিক্ষার প্রাথমিক ব্যবস্থা মধুচন্দা নিজের ওপরই নিয়েছিল। মহলের সীমানার চারপাশে অনেকখানি জায়গা খালি থাকাতে সেখানে গড়ে তুলেছিল একটি প্রাইভেট স্কুল। পরবর্তীকালে নিজের 3 সন্তানকে সেখানে শিক্ষাদানের ব্যবস্থা করে। সেই স্কুলের মাধ্যমে তৈরি করা হয় বিশাল এক লাইব্রেরি, যেখানে সারা বিশ্বের পৌরাণিক গ্রন্থের সম্ভারের সাথে ভারতীয় প্রতিটি ভাষার অনেক পৌরাণিক গ্রন্থ একে একে স্থান পেয়েছিল। এই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পরে স্কুলের সঞ্চালন কমিটির অধ্যক্ষ হয়ে স্কুলটি পরিচালনা করতে শুরু করে। পরবর্তী দীর্ঘ 10 বছর পরে সারা পৃথিবী থেকে ছাত্রছাত্রীদের আগমন হয় কেবলমাত্র এমন একটা লাইব্রেরির জন্য, যেখানে এক ছাদের তলায় সমস্ত পৃথিবীর পুরাতন গ্রন্থগুলো রাখা হয়েছিল। ভারতীয় পৌরাণিক গ্রন্থের সাথে গ্রিক রোমান সাম্রাজ্যের নানা রকম পৌরাণিক গ্রন্থ যেমন স্থান পেয়েছিল, তেমনি বিভিন্ন ধর্মের পৌরাণিক গ্রন্থগুলো সযত্নে রাখা ছিল। ভারতীয় গ্রন্থগুলির ভেতর যেমন স্থান পেয়েছিল রামায়ণ, মহাভারত, নল দময়ন্তীর উপাখ্যান, ইন্দ্র এবং অহল্যার কলঙ্কময় ইতিহাস, পুলস্থ ও স্বয়ংবরার কাহিনী, ঋষ্যশৃঙ্গ ও শান্তার প্রেম নিবেদন, অজ ও ইন্দুমতির উপাখ্যান, বিশ্বামিত্র এবং মেনকার বৈচিত্র্যময় আখ্যান, পবন দেব অঞ্জনার বিচিত্র কথাসমূহ, মাতঙ্গিনী এবং শবরীর উপাখ্যান, রাবণ ও রম্ভার কলুষিত যৌনাচার। এছাড়া বিখ্যাত কবি এবং উপন্যাস লেখকদের লেখা বিভিন্ন সৃষ্টি যেগুলো মানব সভ্যতার পথে দীর্ঘদিন আলোকপাত করে এসেছে, সেই সব অমূল্য গ্রন্থ একসঙ্গে সংগ্রহ করাতে দেশ বিদেশে ছাত্রছাত্রীদের ভিতরে উৎসাহ দেখা গেছিল এই লাইব্রেরিটি ঘিরে। এর জন্য বিনয়ের সাথে বউ রানীকে দেশ বিদেশের পৌরাণিক গ্রন্থের সাথে যুক্ত সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার সাথে সাথে সেগুলোকে সেখান থেকে প্রচুর অর্থের বিনিময়ে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছিল। কিছুদিনের মধ্যে নানান ভাষায় পৌরাণিক গ্রন্থগুলিতে আকৃষ্ট হয়ে দেশ বিদেশে ছাত্রছাত্রীরা এই লাইব্রেরির আকর্ষণে দৌড়ে আসতে দেখা যেতে লাগলো। সেই সব ছাত্রছাত্রীদের এখানে অধ্যয়নের জন্য থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থার সাথে হস্টেলের ব্যবস্থা করেছিল মহলের বউরানী। 3 সন্তানের দায়িত্ব সামলানোর সাথে যেমন ছিল জমি জায়গা সম্পত্তি দেখাশোনা করা, তার উপরে এমন একটি স্কুল যার দায়ভার বহন সত্যি খুব কষ্টকর হয়ে দাঁড়ায় কিছুদিনের মধ্যেই। তখন স্কুল এবং লাইব্রেরির জন্য কয়েকজনকে অভিজ্ঞ কর্মচারী নিযুক্ত করতে হয়। চারদিকে ছড়ানো ছিটানো সমস্যাগুলোকে এক মুঠোর ভেতর আনার চেষ্টায় একদিন স্বামীর সাথে একান্ত হওয়ার সময় বলে, বাবা ছিলেন, আমাকে এত কিছু দেখতে হতো না, এখন চাপ পড়ে যাচ্ছে চারদিক থেকে, তাই ভাবছি কাজগুলোকে কয়েক ভাগে বিভক্ত করে তার জন্য একটা করে কমিটি গঠনের পথে চললে পরবর্তীকালে এক জায়গা থেকে সব দিকটা সামলাতে পারবো। 3 সন্তানের জননী হলেও মহলের বউরানীর সৌন্দর্য যেন দিন দিন বেড়েই চলেছিল।
তিনটে সন্তান জন্ম দেওয়ার পরে শরীরে কোথাও এতটুকু পরিবর্তন হয়নি, উল্টে শরীরের জেলস যেন দিন দিন বেড়ে উঠেছিল। স্বামী বিনয়ের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করলেও সুন্দরী স্ত্রীর সহচর্য তার প্রতিদিনের অভ্যেস অনুযায়ী দাঁড়িয়ে গেছিল। তাই প্রতি রাতে স্ত্রীর সাথে থাকার অভ্যেসের কারণে সন্তানদের জন্য আলাদা আলাদা রুমের ব্যবস্থা যেমন হয়েছিল, তেমনি তাদের সময় অসময়ের বায়নার সামলানোর জন্য শিক্ষিত আয়া নিযুক্ত করতে হয়েছিল। মধুচন্দ্রা বুঝেছিল এত বড় সম্পত্তি রক্ষা করার জন্য সে একা সব দিক সামলে উঠতে পারবে না, তাই কিছু সাবধানতা অবলম্বন করতে হয়েছিল। যেমন প্রতিটি বিভাগে একজন করে গুপ্তচর নিযুক্ত করেছিল। তারাই দিন শেষে প্রতিটি মানুষের সংক্ষিপ্ত দিনচর্চা মহলের বৌরানীর নিকটে গোপনে জমা দিত। অযোধ্যা কর্মচারীকে বিদায় করেছিল, তার জায়গায় শিক্ষিত স্মার্ট কর্মচারী স্থান পেয়েছিল। বাড়ির সাথে ব্যবসা, স্কুল, জমি, সম্পত্তি এগুলোকে একা হাতে সামলে রাখা যথেষ্ট চাপের, এটা বুঝেই এমন ব্যবস্থা নিয়েছিল। তাতে সহজ হয়ে উঠছিল সবকিছু সামলানো। এদিকে স্বামীকেও সতর্ক করেছিল পুনরায় যেন কোনো সন্তান না আসে তার জন্য সঠিক উপায় মেনে চলার ব্যবস্থাও করেছিল নিজে। কেননা স্বামীর যৌনতায় নিজেও তৃপ্তি খুঁজে পেয়েছিল, কিন্তু সেই অবাধ যৌনতায় লিপ্ত থাকার জন্য অবাঞ্ছিত গর্ভ আটকে রাখার পদ্ধতিগুলোকে দুজনেই অবলম্বন করেছিল। তাই পরবর্তীকালে তাদের কোনো অসুবিধা হয়নি। তিনটি সন্তান বেড়ে উঠছিল একটু একটু করে। তিনটে সন্তান বড় হচ্ছিল মহলের বৌরানীর সতর্ক দৃষ্টিতে। তাদের শিক্ষাদানের ব্যবস্থা যেমন ছিল তেমনই ছিল সাধারণ মানুষের সাথে কেমনভাবে সম্পর্ক রাখতে হয় সেগুলো বোঝানো। তিনটে সন্তানকে কঠোর অনুশাসনে রাখার সম্পূর্ণ চেষ্টা করে গেছিল। তিনটে সন্তানকে তাদের সম্পত্তির বিষয়ে কিছুটা বড় হলেই বোঝাতে শুরু করেছিল মহলের বৌরানী, যাতে তারা বড় হওয়ার পরে যেন সবকিছুই নিজেদের আয়ত্তে রাখতে পারে। দেখতে দেখতে সন্তান গোপালের শিক্ষা সমাপ্ত হয় ডাক্তার হওয়ার পরে। তার বিবাহের কিছুদিন পূর্বে মহলের বৌরানী স্বামীর কাছে প্রকট করে তার মনের ইচ্ছা, আমার একটি ইচ্ছার সম্মান আপনি দিলে আমার মনোবাঞ্ছিত প্রস্তাব আপনার নিকটে রাখতে পারি। প্রিয়তমা পত্নীকে অঙ্গে জড়িয়ে রেখে বলে, আপনার প্রতিটি ইচ্ছাকে সম্মান দেওয়া আমার কর্তব্য। এতদিন সেটাই দেওয়ার চেষ্টা করে এসেছি, ভবিষ্যতেও আপনার প্রতিটি ইচ্ছার সম্মান দেওয়া আমার দায়িত্ব। নিঃসংকোচে বলতে পারেন। মহলের বৌরানী স্বামীর সান্নিধ্যে থেকে বলেন, আজকে রাতের পরে আমাদের মিলনের রাশ টেনে দেওয়া উচিত। এর জন্য আপনাকে হয়তো অনেক কষ্ট সহ্য করতে হতে পারে, কিন্তু এটাই আমার একমাত্র কাম্য। কিছুক্ষণ স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমি নির্ণয় নিয়েছি এরপর থেকে আমাদের বানপ্রস্থের মতো জীবনযাপন করতে হবে। কারণ সন্তানেরা বড় হয়ে উঠছে, তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। তাই সংসারে থেকেও আমাদের বানপ্রস্থের পথে চলতে হবে। সেই মতোই আমি দীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছি। কালকেই কাশীধামের থেকে গুরুদেব আসছেন, কিছুদিনের জন্য থাকবেন আমাদের মহলে। ওনার থেকে দীক্ষা নেওয়ার পরে সংসারে থেকে সাধ্যির রূপে থাকতে হবে আমায়। তাই প্রত্যয় করেছি দীক্ষা নেওয়ার পরে আমি সম্পূর্ণ নিরামিষাশী হয়ে যাব এবং রাধা মাধবের চরণে বাকি জীবনটা সেবা করেই কাটিয়ে দেব। হ্যাঁ, সংসারে থেকে যাবতীয় দায়িত্ব পালন করার সাথে এই ব্যবস্থাতেই থাকতে ইচ্ছা আমার। এর জন্য আপনার অনুমতির প্রয়োজন, কেননা দীক্ষিত হবার পরে আমাদের ভেতরের শারীরিক সম্বন্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এছাড়া গৃহস্থ জীবনের ভোগ বিলাস আরাম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছা। আমার সাথে সাথে আপনাকেও সেগুলোকে মেনে নিতে হবে। তবে যদি আপনি অনুমতি দেন তবে এই পথে এগিয়ে যেতে পারবো, কেননা যৌবনের বয়স আমাদের শেষের পথে। আপনাকে বার্ধক্য গ্রাস করেছে, নিজের চঞ্চল মতিকে জাগ্রত হতে না দেওয়ার জন্য এই পথ অবলম্বন আমায় করতেই হবে। আপনাকে বিনা অন্য কোনো পুরুষের ছায়া যেন আমার স্বপ্নে না আসে, সেই মতোই আমাকে এমনভাবে বানপ্রস্থের পথে চলাটা অনিবার্য হয়ে উঠবে। এজন্য আপনার অনুমতির প্রয়োজন। কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে বিনয়। দীর্ঘদিন সুন্দরী স্ত্রীর সাহচর্যে থেকে নিজের যৌন জীবনটা একটা সুন্দর অবস্থানে নিয়ে পৌঁছালেও বর্তমান বার্ধক্যের পথে এগিয়ে চলেছে সে নিজে। ইতিমধ্যে কর্মবিরতি নিয়েছেন দীর্ঘদিন হলো। এখন আর আগের মতো যৌনতায় সফল হতে পারেন না তিনি। কিন্তু সুন্দরী স্ত্রী এখনো যৌবনবতী, তার শরীরে এখনো মাদকতার ঢল নেমে এসেছে। তাই নিজের শরীরের আকাঙ্ক্ষাগুলোকে স্তব্ধ করার জন্য এমন উপায় ভেবে রেখেছে। সবকিছু জেনে বিনয় বলে ওঠে, আপনার ইচ্ছাকে সম্পূর্ণ সম্মান জানানোর সাথে আমার আজ্ঞা আপনার উপরে চিরকাল থাকবে। আপনি নিজের মনের ইচ্ছা অনুযায়ী চলতে পারবেন, যেমন এতদিন ধরে চলে এসেছেন আপনি। আমার কোনো রকম প্রতিরোধ থাকবে না আপনার ইচ্ছার বিরুদ্ধে। পরের দিন প্রাতে কাশীধামের গুরুদেব এসে পৌঁছে গেছিলেন। ওনার থাকার ব্যবস্থা নিজেই করেছিল মহলের বৌরানী। পরদিন প্রভাতে গুরুদেবের থেকে দীক্ষিত হয়ে সংসারে থেকেও সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রাখলেন। রঙিন বস্ত্র ত্যাগ করে গেরুয়া বস্ত্রে নিজেকে সাজিয়ে নিলেন। সমস্ত স্বর্ণ আভূষণ ত্যাগ করে তুলসীর মালা
ধারণ করে হয়ে উঠলেন সম্পূর্ণ সাধ্বী। কেবল বেশভূষায় নয়, আচারে অনুষ্ঠানে আসনে বসনে ভোজনে শয়নে স্বপনে ভোগবিলাস সবকিছুই ত্যাগ করলেন মহলের বউরানী। গৃহদেবতার ঘরের পাশে শ্বশুরমশাইয়ের ঘরটিতে মেঝেতে শয়নের ব্যবস্থা করার সাথে নিজের জন্য দুবেলা নিজের মতো করে সম্পূর্ণ নিরামিষভোজী হয়ে উঠলেন। নিজেই নিজের আহার তৈরি করে নেওয়ার ব্যবস্থা করলেন। নিজের হাতে রান্না করে অত্যন্ত সাধারণ সম্পূর্ণ নিরামিষ ভোজন প্রস্তুত করে নিজেই ভক্ষণ শুরু করলেন। অন্ন আহার একবেলার জন্য, অপর বেলার জন্য ফলাহার সবকিছু ত্যাগ করলেও সিঁথির সিঁদুর আগের মতোই জলজল করে উঠছিল মহলের বউরানীর। তবে সমস্ত দায় দায়িত্ব নিজের ওপরে রেখেছিলেন। প্রতিটি সন্তানের শিক্ষার পরে তাদের সাংসারিক করেও সংসারে থেকে বানপ্রস্থের পথে এগিয়ে চললেন মহলের বউরানী। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।